জাতীয় সরকার গঠনের প্রতিষ্ঠা দিবস, সেই সঙ্গে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মদিবস গত 15ই ডিসেম্বর ছিল। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি। আজকের আমরা ডায়মন্ড হারবারে আমাদের এই ছোট্ট ইউনিটের মধ্যে গিয়ে এটা আমরা আগের দিনই মাতঙ্গিনী হাজরার এর সময় আমরা বলেছিলাম যে 17ই ডিসেম্বর আবার আমরা এখানে মিলিত হব। উদ্দেশ্য তাম্রলিপ্ত জাতীয় স্বাধীন জাতীয় সরকার এবং সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের আদর্শ লক্ষ্য নিয়ে আমাদের আলোচনা হবে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিলিত। তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস সংযুক্ত করে দিয়েছি, সেটা হলো মরণোত্তর দেহদান। এই তিনটে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সভা তথা এই ছোট্ট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের আমাদের মধ্যে উপস্থিত ঋষি অরবিন্দ উদ্যানের দক্ষিণ 24 পরগনা জেলা সংস্কৃতি পরিষদের সভাপতি মাননীয় প্রাক্তন অধ্যাপক মাননীয় মাধাই চন্দ্র বৈদ্য মহাশয়। আজকের এই সভায় সভাপতি হিসাবে আমি মাধাইবাবুর নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সমর্থন করছি। এবং সকলের প্রথমে আমরা আজকের যে উদ্দেশ্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন এবং সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জীবন এবং দর্শন নিয়ে আলোচনা, সেই উদ্দেশ্যে আমরা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক মাননীয় সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি স্যারকে বলবো, স্যার বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, মাতরম, বন্দে মাতরম, স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি জয়, স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, সতীশচন্দ্র সামন্ত অমর রয়ে, অমর রয়ে, অমর রয়ে, সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত অমর রয়ে, অমর রয়ে, অমর রয়ে। সতীশচন্দ্র সামন্ত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, সতীশচন্দ্র সামন্ত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, সতীশচন্দ্র সামন্ত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, সতীশচন্দ্র সামন্ত তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। মরণোত্তর দেহদানের যে অঙ্গীকার পত্র স্বাক্ষর করার জন্য আমরা বলেছিলাম, আমরা এখানে এমন একজন মানুষকে পেয়েছি যিনি অলরেডি মরণোত্তর দেহদান করেছেন। তিনি হলেন ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী মাননীয় অসিত নাইয়া মহাশয়। তো দীর্ঘদিন ধরে উনি এই মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা আমরা এই উদ্যোগ নেওয়ার পরেই আমরা জানতে পারলাম। তো পেয়ে ভালো লাগছে। সেই সঙ্গে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের উপরে আজকের একটু আলোকপাত করার জন্য আমি প্রথমে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় তপন কান্তি মন্ডল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক মাধাই বৈদ্য মহাশয় এবং চাষী কৈবর্ত সমাজের অনুরাগী বন্ধুগণ, আমরা আজকের সভা মূলত আয়োজন করেছিলাম তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। পরবর্তীকালে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের সৌজন্যে মরণোত্তর দেহদানের একটা কর্মসূচি এর সঙ্গে যুক্ত হয়েছে, সেই সম্পর্কে নিশ্চয়ই আলোচনা হবে। আমি তাম্রলিপ্ত জাতীয় সরকার যে গঠিত হয়েছিল সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের নেতৃত্বে, আমি সে সম্পর্কে কিছুটা স্মৃতি থেকে তুলে আনা
আমাদের এখানে সদ্য সুশীল ধারা মহাশয় উপস্থিত হয়েছিলেন এক সময়। তার মুখে থেকে শোনা তাম্রলিপ্ত জাতীয় সরকারের পরিকল্পনা ভারতীয় যুক্তরাষ্ট্র মহাভারতীয় যুক্তরাষ্ট্র তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই সরকার 1942 সালে 17ই ডিসেম্বর, 1 পৌষ, ঠিক আজকেরও তাই 1 পৌষ এবং 17ই ডিসেম্বর এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল। আর 44 সালের 8ই আগস্ট এর পরিসমাপ্তি ঘটে, কিন্তু এই জাতীয় সরকারের সমাপ্তি ঘোষণা করা হয়েছিল কিন্তু সেপ্টেম্বর মাসে। 1942-এ যে ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট মধ্যরাতে ঘোষণা করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে ভারতের প্রথম সারির সমস্ত রাজনৈতিক নেতা তথা কংগ্রেস কর্মী বা নেতৃত্বকে জেলবন্দি করা হয়েছিল, মহাত্মা গান্ধী সহ। সেই সময়ে আন্দোলনের রাশ পুরোপুরি ভারতের জনগণের হাতে চলে যায় এবং এই 42-এর আন্দোলনের প্রথম যে জাতীয় সরকারটা গঠিত হয়েছিল সম্ভবত উত্তরপ্রদেশে, তারপর মহারাষ্ট্রের সাতারা, উত্তরপ্রদেশের বালিয়া, উড়িষ্যার বালেশ্বর, তালচের প্রভৃতি রকম বিভিন্ন স্থানে। তো কোনো কোনো সরকার অল্প কয়েকদিন মাত্র স্থায়ী হয়েছিল, উত্তরপ্রদেশে বেশ কিছুদিন স্থায়ী হয়েছিল, কিন্তু একটা জাতীয় সরকার গঠন এবং পরিচালনার ক্ষেত্রে তাম্রলিপ্ত জাতীয় সরকারের অবদান মানে সর্বাত্মকভাবে উল্লেখযোগ্য এই কারণে যে এই সরকার শুধু গঠন হয়নি, এই সরকারের একটা সরকার পরিচালনার ক্ষেত্রে যত রকমের বিভাগ থাকা দরকার সবগুলোই এরা গঠন করতে পেরেছিল। তার স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, প্রচার দপ্তর, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, এরকম প্রায় 9টার মতো বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনাও করা হয়েছিল এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের জাতীয় সেনাবাহিনী হিসাবে বিদ্যুৎ বাহিনীকে যুক্ত করে নেওয়া হয়েছিল। বিদ্যুৎ বাহিনীর সঙ্গে ভগিনী সেনাও পরবর্তীকালে যুক্ত হয়। আপনারা জেনে থাকবেন যে তাম্রলিপ্ত জাতীয় সরকার যে 3 জনের উপর নির্ভর করে দাঁড়িয়েছিল, সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত, অর্থ সচিব হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং স্বরাষ্ট্র দপ্তর ছিল সুশীল কুমার ধারার হাতে। সুশীল কুমার ধারা বিদ্যুৎ বাহিনীর প্রধান ছিলেন, সেই সূত্রে তার বিদ্যুৎ বাহিনীটাই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সেনাবাহিনী রূপেই কাজ করেছিল। তার বিচার বিভাগ ছিল এবং এই জাতীয় সরকারের মোট 4 জন সর্বাধিনায়ক পদে বৃত হয়েছিলেন। কারণ ছিল সতীশচন্দ্র সামন্ত গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে যিনি দায়িত্বে এলেন, মানে পরপর গ্রেপ্তার হতেই থাকবেন যারা সর্বাধিনায়ক পদে ছিলেন জাতীয় সরকারে, এবং শেষ পর্যন্ত যে জাতীয় সরকার গান্ধীজির নেতৃত্বে এটাকে অবলুপ্তি ঘটানো হয়। আমি আমাদের স্যারকে আমি বলবো আজকের এই সতীশচন্দ্র সামন্ত এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং তার সঙ্গে আমাদের যে ঐতিহ্য যুক্ত, যে আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য, সেই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। সেদিন রান্না হতো না, পান্তা খাওয়া হতো। আর আমি সৌভাগ্যক্রমে এই এতক্ষণ গল্প করছিলাম, আমি এই প্রতিষ্ঠান, এই যারা জাতীয় সরকার গঠন করেছে তাদের মধ্যে একটা কর্মজীবন ছিল হচ্ছে খাদি।
বুঝেছেন তো, খাদি কর্ম। সেই খাদি কর্ম বিভাগের একটা ছিল, এই খাদিতে আসতাম, তখন খাদি প্রতিষ্ঠানে আসতাম, কিন্তু সেই খাদিটাই হচ্ছে আমরা তখন মনে করতাম যারা খাদি পরতো তারাই হচ্ছে জাতীয় সরকারের লোক, তো মনে করতাম আমরা ছোটোবেলায়। চারুচন্দ্র ভান্ডারীকে দেখেছি, বুঝেছেন, তখন দেখেছি, তার প্রতিষ্ঠানকে দেখেছি তখন ওই, কিন্তু আজকে সেই হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ, কারণ সে অন্য লোকের হাতে পড়ে, যারা জাতীয়বাদী নয় তাদের হাতে পড়ে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বলছি কি, আমি এই এতক্ষণ গল্প করছিলাম আপনাদের কাছে, তাদের কাছে গল্প করছিলাম যে আমি ওই খাদির আন্ডারে হচ্ছে চাকরি, আমার প্রথম জীবন শুরু হয় খাদির আন্ডারে। ওই খাদিতে যত স্বাধীনতা বিপ্লবী এবং তারা হচ্ছে গিয়ে সেই সময়ে বিপ্লবে মানে শীর্ষস্থানে ছিলেন, তাদেরকে তার পরিবারকে রক্ষা করার জন্যে খাদি প্রতিষ্ঠান তখন শুরু হয়েছিল। এবং সেই খাদি প্রতিষ্ঠানে আমি প্রথম খাদির একটা শাখা, যেটা হচ্ছে সবথেকে মানে নিকৃষ্টতম শাখা, সেই নিকৃষ্টতম শাখায় আমি চাকরি পাই, তালগুড় মহাসংঘ। বুঝেছেন, তালগুড় মহাসংঘ। সেই তালগুড় করা হতো, আমরা জানি তালে তাড়ি হয়, কিন্তু তালগুড় করা হতো, এবং সেই তালগুড় মহাসংঘ ছিল। সেই মহাসংঘে আমি প্রথম জীবনে চাকরি পাই। সেখানে দেখেছি, কি বলবো, আমাদের যারা বিপ্লবী ছিলেন তার দুই বিপ্লবীকে আমি দেখেছি, চারজন বিপ্লবী আমাদের এই মহাসংঘে, তালগুড় মহাসংঘ 4 নম্বর বিপিন পাল রোড, রমেশ মজুমদারের বাড়িতে এইটা ছিল। আর রমেশ মজুমদারের বাড়িতে ওই খুব অল্প টাকায় আমাদের এই তালগুড় মহাসংঘ ছিল। সেখানে হচ্ছে দুজন কর্মচারী ছিল, একটা হচ্ছে একজন হচ্ছে নিস্তারণ চক্রবর্তী। নিস্তারণ চক্রবর্তী তার বাড়িতে থাকার জায়গা ছিল না, পালিয়ে পালিয়ে বেড়াতো। তারপরে নিস্তারণ চক্রবর্তী বিপ্লবী ছিলেন, তাকে ওই খাদিতে স্বাধীনতার পরে খাদিতে চাকরি দেয়। চাকরি বলতে গেলে তার তখনকার দিনের বেতন ছিল 126 টাকা। তিনি 26 টাকার 100 টাকা নিতেন না, 100 টাকা নিয়ে 26 টাকা বলে, আমার 26 টাকা হলে আমার তাই বিয়ে করার সুযোগ পায়নি। শেষকালে জীবন কাটিয়েছে ওই 26 টাকার মধ্যে দিয়ে তিনি জীবন কাটিয়েছে। আমার বেতন ছিল 112 টাকা। সেই দিনে আমি সব তখন মানে আমি চাকরি করতে গেছি, সেই হিসেবে ওই 112 টাকা নিতাম, কিন্তু নিতে। আর বিনয় বাদল দীনেশের যে রাইটার্স বিল্ডিংয়ে যে বিপ্লবটা হয়েছিল, সেই বিনয় বাদল দীনেশের বোন হচ্ছে কি চায়না চক্রবর্তী, তিনি তাদের ওই ফ্যামিলিটা চলে যাচ্ছিল, সেই জন্যে চায়না চক্রবর্তী টাইপ জানতো বলে ওইখানে চাকরি দেওয়া হয়েছিল। মানে সেই আমরা চাকরি দিয়েছিলাম যারা যারা ওই বিপ্লবী ছিল, ওই তালগুড় মহাসংঘ, খাদি মহাসংঘ, সেই খাদিতে চাকরি দেওয়ার মানে হচ্ছে এখানে জানতেন যে নিখিলবাবুটাও ছিলেন, তারা সারা জীবন কাটিয়ে দিয়ে গেছে এই হবিগঞ্জেতে, তারা কাটিয়েছে, তাদের এই আশ্রয় দেওয়ার জন্য খাদি প্রতিষ্ঠানগুলো হয়েছিল। যাই হোক, আমি ওই এর ইতিহাস যেমন জানেন, তপনবাবু বললেন যথেষ্ট সুন্দরভাবে বললেন, আমি তত জানি না। আমি তো মনে করি যে আজকের দিনে এই আমাদের অবক্ষয়ের দিনে, আমাদের স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীনতার অবক্ষয়টা পেয়েছি। এই অবক্ষয়ের দিনে আমরা যাদের রক্তদানে এই স্বাধীনতা এসেছিল, যাদের মানে সম্পূর্ণ দানে দিয়েছিল, সেই সমস্ত লোকেদের চরণে প্রণাম করার আমরা যোগ্য নই, সত্যি কথাই। এখন আমরা স্বাধীন হয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক রকম সুবিধা পেয়েছি, অনেক রকম সুবিধা, সারা জীবনের সুবিধা, নতুন সরকার করেছি, টাকা পয়সা হয়েছে, কিন্তু স্বাধীনতা বা আমাদের জীবন সম্বন্ধে আমরা চিন্তা করি না, যে আমরা কিভাবে একটা মহৎ জীবন করে তুলতে পারি বা আমাদের সব সকলকে করতে পারি, আমরা চেষ্টা নেই। আজকের দিনের অন্যরকম, তবুও আমাদের
এই এরা আমরা যারা আসি বা তপনবাবু টাবু এরা সম্বন্ধে সত্যি কথাই এদের মধ্যে যে মহৎ জিনিসটা এখনও পর্যন্ত ঘুরছে। আমি গিয়েছি নন্দীগ্রামে গিয়েছি, সেই রাখাল ভট্টাচার্যের বাড়িতে। এই রাখাল ভট্টাচার্য তিনি হচ্ছে কি একেবারে সে ব্রাহ্মণ লোক, কিন্তু রাখাল ভট্টাচার্য একেবারে নন্দীগ্রামের শেষ প্রান্তে, শেষ গ্রামে, শেষ বাড়িতেই তিনি হচ্ছে গিয়ে সেখানে সংসার করতেন। তাদের সেই রাখাল ভট্টাচার্যের বাড়িতে আমি ওই তালগুল করতে করতে সেই সময় তাদের বাড়ি গিয়েছিলাম, কেশব মালাকারের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তাদের বাড়িতে দেখলাম তাদের যে মানে ঐতিহ্য, তাদের সংস্কৃতি যেটা গড়েছিল দেশ সম্বন্ধে, সেটা আমরা সবাই গ্রহণ করতে পারিনি। সেটা আমার দুর্বলতা। সেই জন্যই বলছি যে আমরা এই দিনের পর দিন ভুলে যাচ্ছি। ভুলে গেলেও তবু আমরা মুষ্টিমেয় যে এই তপনবাবু আমাদের যারা এই সমস্ত সংস্কৃতি ধরে রাখতে চেষ্টা করছে, আমার আন্তরিক অভিনন্দন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা না তাদের করব। আমাদের এই কার্যক্রমের সঙ্গে যেটা আরও একটা বিষয় যুক্ত আছে, মরণোত্তর দেহদান। যেহেতু স্যার নিজেই করেছেন মরণোত্তর দেহদান, এই মরণোত্তর দেহদানের আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এমন একজন মানুষকে পেয়ে আমরা আজকে ধন্য। আমি দাদাকে বলবো দু চার কথা আজকের এই বিষয়ে। জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস ও শ্রদ্ধেয় সতীশচন্দ্র সামন্তের জন্মদিবস উপলক্ষে আজকে যে মহৎ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আজকে সবার সভাপতি এবং উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং সম্মান জানিয়ে আজকে এই অনুষ্ঠানের সাথে সাথে একটা যে প্রোগ্রাম নেওয়া হয়েছে মরণোত্তর দেহদান, সেই সম্পর্কে দু চার কথা আমি বলি। মরণোত্তর দেহদান প্রসঙ্গটা হচ্ছে, আমরা যখন কলেজে পড়ি, কলকাতা ল কলেজে পড়ার সময় 1995 সালে কলকাতার গণদর্পণ বলে একটা প্রতিষ্ঠান আছে যারা এটা নিয়ে আন্দোলন করে। সেই সময় কলেজের একটা অনুষ্ঠানে আমি গণদর্পণের অনুষ্ঠানে হাজির ছিলাম এবং আমাদের সঙ্গে পুরো কয়েকজন মিলে আমরা এই অনুষ্ঠানে সেদিনকেই মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছিলাম 1995 সালে। এই মরণোত্তর দেহদানটা কী সংক্ষেপে একটু বলি। মানে আমাদের হিন্দু হই আর মুসলমান হই বা অন্য যে কোনো বর্ণের বা ধর্মের, মৃত্যুর পরে আমাদের দেহটাকে হয় পুড়িয়ে দেওয়া হয় অথবা কবর দেওয়া, যেভাবে সংস্কার, এটা একমাত্র সংস্কার আর কি, এটা সংস্কার ছাড়া অন্য কিছু না। এখন এইটা যদি বন্ধ করা যায়, সেই সংস্কারের যুগ ধরে যে সংস্কার হয়ে আসছে সেইটা বন্ধ করার একটা উদ্দেশ্য হচ্ছে যে যদি মৃত্যুর পরে, বিজ্ঞান বলছে মৃত্যুর পরে মানুষের শরীরে যদি স্বাভাবিক মৃত্যু হয়, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আরেকজন মানুষকে দান করা যায়। তার মুমূর্ষু রোগীকেও এই পরিপ্রেক্ষিতে একজন মুমূর্ষু রোগী জীবন দান পেতে পারে। তার অনেকগুলো অঙ্গ আছে, মানে ফুসফুস থেকে শুরু করে এমনকি ত্বক পর্যন্ত। ব্লাডটা তো ব্লাড ডোনেশন করায় সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মেডিকেল কলেজে দেওয়া যায় তাহলে কিন্তু আর একটা শরীরের বিনিময়ে আরও 5-6-7 জন প্রাণী মানুষ বাঁচতে পারে। এই একটা পদ্ধতি মানে উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যারা কতক্ষণের মধ্যে মারা যাওয়ার 3 থেকে 3.5 ঘন্টা মোটামুটি এই সময়ের মধ্যে যদি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাহলে সেই অঙ্গগুলোকে প্রতিস্থাপন করা যায়। তবে স্বাভাবিক ডেথ হতে হবে, মানে স্বাভাবিক মৃত্যু হতে হবে। যদি কোনো বিষ খেয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সেই ক্ষেত্রে যে শরীরটা ঠিক নর্মাল থাকে না, সেইটা হয়তো সেই ক্ষেত্রে হয় না। যে কোনো মানুষের যে কোনো বয়সের মানুষকে মৃত্যুর পরে এই অঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করা যায়। এমনকি মানে মানুষের চুলও কিন্তু এখন দান করা হচ্ছে। যারা যে চুল যেটা অনেক সময় আমাদের বিক্রি হয়, চুল দান করা হচ্ছে অনেকে, যে আবার সে তার নতুন করে চুলও হবে। সেইভাবে বাড়িপুরে একটা প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে বছরখানিক একটা অনুষ্ঠান করেছিল। মানে তাহলে কলেজে পড়ে মেয়েরা, তারা কিন্তু চুল দান করেছে। আর সম্পূর্ণ চুল তারা হচ্ছে ছেলেদের মতো চুল ছেড়ে বাকি চুলটা দিয়ে পরবর্তীকার চুল ছেড়ে, এরকম বিজ্ঞানের অনেক কাজ আছে। এক্ষেত্রে বিজ্ঞান যেটা বলছে যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করা হয় সেটা যেরকম মানুষের কাজে লাগবে,
আর একটা বড় কাজে লাগে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা MBBS করছে, এই ছাত্রদের এরা যখন প্র্যাকটিক্যাল কাজ করে সেই সময় কিন্তু কোনো রকম আগে অনেক আগে হতো হয়তো কোনো কবরস্থানে গিয়ে ডেড বডি নিয়ে আসা হতো এরকম হতো, কিন্তু যত দিন যাচ্ছে সেই কবরস্থান থেকে ডেড বডি আনাটা অসম্ভব হয়ে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় সংস্কার হোক বা রাজনৈতিক বিভিন্ন পরিপ্রেক্ষিতে এখন যা পরিস্থিতি হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে ডেড বডিগুলো পাওয়া যায়, যার জন্য যারা মেডিকেল স্টুডেন্ট এদের কিন্তু এই ডেড বডি ব্যবচ্ছেদ করে তাদের যে কাজ করবে সেইগুলোর ক্ষেত্রে খুব ব্যাঘাত হচ্ছে। সেক্ষেত্রেও যদি মরণোত্তর দেহদানে অঙ্গীকার করা হয় তাহলে এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের ভবিষ্যৎ একজন ভালো ডাক্তার হওয়ার পক্ষে এটা একটা খুব উপযুক্ত মাধ্যম। সেই কারণে গণদর্পণ বলে যে প্রতিষ্ঠানটা ওরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এবং স্যার হচ্ছে এখন যেটা করে বিভিন্ন মেডিকেল কলেজগুলো এগুলো করছে আর কি, যেটা ডায়মন্ড মেডিকেল কলেজ থেকে উদ্যোগ নিয়েছে আপনারা করছেন, সেইটা খুব সাধুবাদযোগ্য। যদি এই ধরনের আন্দোলন আমাদের সমাজের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করা যায় এবং মানুষকে সচেতন করা হয়, যেরকম রক্তদান শিবির হামেশাই হয়, কিন্তু এই ধরনের প্রোগ্রাম হয় না। এই প্রোগ্রামগুলো যদি বিভিন্ন জায়গায় করার চেষ্টা করা হয় তাহলে একটা সংস্কার বা বলি আর কুসংস্কার বলি এটা তো দূর হবে, সাথে সাথে মানুষের জীবন রক্ষা হবে এবং মেডিকেল স্টুডেন্টদের একটা ভালো কাজ হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। যোগাযোগ আমি গণদর্পণের স্বার্থ রয়েছে, গণদপ্তরে যোগাযোগ করবে কীভাবে? গণদপ্তরে আমার ফোন নাম্বারটা থাকবে, আমি ফোন নাম্বার বলছি, একটা ফোন নাম্বার 700016366273 700016366273। আমার তপন কান্তি মণ্ডল মহাশয় এবং সম্মুখে উপস্থিত আমার সহকর্মী সহযোদ্ধা শুভানুধ্যায়ী সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই মহতী দিনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আরও একটি ঐতিহ্যমণ্ডিত ভূমিতে ঋষি অরবিন্দ উদ্যানে মিলিত হয়েছি সেই সম্পর্কে দু চার কথা বলব। প্রথমেই আসি তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের যে প্রেক্ষাপট এবং তার কার্যকারিতা সেই সম্পর্কে আমাদের আইনজীবী তপনবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বিষয়টা সকলের সামনে উপস্থাপন করেছেন। আমি আর সেই বিষয়টা রিপিট করছি না। সতীশচন্দ্র সামন্ত মহাশয় এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, স্বাধীনতা সংগ্রামী, তার অবদান অনস্বীকার্য। এই বিষয়গুলোর সঙ্গে যে বিষয়টা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বিষয়টা সম্পর্কে আমি বলতে চাই সেটা হলো এই তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং তার পরিচালনা, তার চিন্তা ভাবনা সমস্তটাই আমরা যে জাতি সংগঠন বা জাতি আন্দোলন করি কৈবর্ত মহিষ্য জনগোষ্ঠীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকের দিনে আমরা চারিদিকে দেখছি যে অরাজকতা, যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে শাসক শ্রেণীর যে প্রায় একাত্মীভূত হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বিচার করি তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজের যারা প্রকৃত নেতৃত্ব এবং গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসের একেবারে নিষ্কলঙ্কময় একটা ইতিহাস আছে এবং তারা যে এই জনগোষ্ঠীর নেতৃত্ব যে কতটা যোগ্য তার একাধিক প্রমাণ রয়েছে আমাদের মধ্যে। সুশীল ধারা, সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, চারুচন্দ্র ভান্ডারী, হংসদাস ধারা, বীরেন্দ্রনাথ শাসমল, এই ইতিহাসগুলো আমরা ভুলে গেছি, আমরা ভুলতে বসেছি। তাই তো আজকের পশ্চিমবঙ্গের 3.5 কোটি মানুষের প্রতিনিধি যারা, তারা হীনমন্যতায় ভুগছে, তারা ক্রমাগত পিছতে আজকে প্রশাসনিক জায়গা থেকে তারা প্রায় অবলুপ্তির পথে।
এবং সবথেকে বড় খারাপ লাগছে যে আমাদের জনগোষ্ঠীর শিক্ষিত মানুষরা আজকের রাজনীতির জায়গা নোংরা বলে তারা সবাই সরে যাচ্ছে। অথচ তারা এটা ভুলে যাচ্ছে যে সতীশচন্দ্র সামন্ত তাদের লোক, সুশীল ধারা, মাতঙ্গিনী হাজরা, চারুচন্দ্র ভান্ডারী, হংসধ্বজ ধারা, বীরেন্দ্রনাথ শাসমন, এই যে এত গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব যে জনগোষ্ঠীর মধ্যে বিলংস করেছে, যারা পুরো সমাজকে এগিয়ে নিয়ে গেছে, যাদের নেতৃত্ব মানতে এদেশের অন্তজ সমাজের SC ST OBC সমাজের মুচিম কাওড়া মেথর থেকে শুরু করে সমস্ত জনগোষ্ঠীর মানুষ এই কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষকে নেতৃত্ব বলে মানতে আজও অস্বীকার করে না। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বার্তাটা আমাদের সকলের মধ্যে নেওয়া উচিত সেটা হলো আমাদের মধ্যে সেই চেতনাটা তৈরি করতে হবে। আমাদের শিক্ষিত সমাজকে রাজনীতির অঙ্গনে আসতে হবে, দেশের শাসক বানার জন্য, তৈরি হওয়ার জন্য, শাসন যে আইনসভা রয়েছে সেই আইনসভার সদস্য হওয়ার জন্য তাদেরকে আবার এগিয়ে আসতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, আজকের যে কৈবর্ত মাহিষ্য সমাজ ক্রমাগত পিছোতে একেবারে শেষ জায়গায় চলে গেছে। আজকের যে প্রশাসন দুর্নীতির একদম আকণ্ঠ প্রায় নিমজ্জিত হয়ে চলেছে, সেই জায়গা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে কৈবর্ত মাহিষ্য সমাজের নেতৃত্বের নবজাগরণ। কারণ ইতিহাস বলছে কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষ সংস্কৃতিবান, কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষ সৎ, কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষ নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে সমস্ত কার্য পরিচালনা করার মতো ক্ষমতা, গুণ তাদের মধ্যে আছে। এদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে, এদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা আছে, এদের মধ্যে মানবিকতা আছে, এদের মধ্যে সংস্কৃতি বোধ আছে, এদের মধ্যে একটা জাতি গঠনের যা যা গুণ থাকা দরকার সমস্ত গুণটাই বিদ্যমান আছে। কিন্তু চর্চার অভাবে, আলোচনার অভাবে আজকের আমরা পিছোতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাই আমাদেরকে আবার সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য এখনও আমরা যে অল্প 2-4 জন মানুষ আছি তাদেরকে নিয়মিতভাবে এই চর্চার মধ্যে আনতে হবে। আসুন আমরা সকলে একে অপরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করি। আমরা হয়তো আজকের এখানে গুটি কয়েক মাত্র 12-14 জন লোক আছি। একটুখানি ভাবুন, এই 12-14 জন লোক যদি আমরা সবাই 10 জনের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার আপ করতে পারি তাহলে সেই সংখ্যাটা 100-র উপরে হয়ে যাবে। সেই 100 জন মানুষও যদি পরবর্তী ক্ষেত্রে আরও 10 জন করে এইভাবে ছড়াতে একটা জায়গায় হবে। আজ থেকে 5 বছর আগে আমরা কেউ ভাবিনি সতীশচন্দ্র সামন্তর জন্মদিন পালন করব। কিন্তু দেখুন আমরা আজকের এই একটা ছোট্ট সংগঠন, সতীশচন্দ্র সামন্তর জন্মদিনটা মেদিনীপুরে পালন হতো, আর কোথাও পালন হতো না। আজকের এই একটা ছোট্ট সংগঠনের মধ্য দিয়ে আমরা গত বছর একটা কার্যক্রম করেছিলাম মাত্র 4-5 জন মিলে। এবছর আমাদের কার্যক্রম মেদিনীপুরে হয়েছে সতীশ সামন্তর দেশে, আজকের এখানে কর্ম হচ্ছে। এবং আমাদের সভাপতি অধ্যাপক ভাস্কর মহানয়কের নেতৃত্বে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। বহরমপুর গার্লস স্কুলে প্রায় 5 গার্লস কলেজে প্রায় 400-500 লোকের উপস্থিতিতে একটা বিরাট মাপের অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণরূপে সতীশ সামন্তকে নিয়ে, যার প্রেক্ষাপট এবং অভিমুখ শেষ পর্যন্ত যে জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটা হচ্ছে যে কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষ যদি এগিয়ে আসে তাহলে আগামী দিনে আবার সৎ এবং স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য এবং স্বচ্ছ প্রশাসনিক যে প্রচেষ্টা বা প্রশাসন দেওয়ার ক্ষমতা এই কৈবর্ত মাহিষ্য সমাজের মধ্যে আছে। কারণ এখন প্রচুর বেয়ারিং ক্লাস আছে, সুতরাং ওদের আর ওই পড়াশোনার ক্ষেত্রে যেটা কাজে লাগায়, ওদের যেটুকু ক্ষমতা আছে তার মধ্যে কাজে লাগায়। কিন্তু এই যে অঙ্গ প্রতিস্থাপনের জায়গাটা আছে মরণোত্তর দেহদান, এই জায়গাটা আন্দোলন করার বিরাট বড় জায়গা রয়েছে। তাই এই মরণোত্তর দেহদান একটা মহৎ দান, অনেক বড় দান। আপনি জীবনে যেটা করতে পারেননি, আপনার মৃত্যুর পর আপনার এই নশ্বর দেহটা আরো 10টা মানুষের জীবনে তাদের জীবনের আলো দেখাতে পারে। তাই এই অঙ্গীকারটা আমাদের করা উচিত। আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার আমি তো অঙ্গদানটা করে গেলাম, দেহদানটা করে গেলাম, কিন্তু আমার মৃত্যুর পরে আমার দেহটা কতটা কাজে লাগবে? বলছে দেখুন আমাদের যেটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে থেকে দেহগুলো আমরা চেষ্টা করি যথাযথভাবে ব্যবহার করার জন্য।
আর এইটুকু আপনাকে বলি যে মরণোত্তর দেহদান মানেই যে দেহটা মৃত্যুর পরে দিতেই হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রেই পরিবারের লোকজন দিতে চায় না, বা আমাদের কাছে আমরা কোনো ফোন নাম্বার আপনার রাখছি না, বা আপনি কবে মারা যাবেন সেটাও আমরা জানি না। সুতরাং আপনার পরিবার যদি সচেষ্ট হয় তাহলেই একমাত্র বডিটা আমরা পেতে পারি। তো সুতরাং মানুষকে এইটা বলবেন যে কেউ যেন ভয় না পায় যে আমি আজকের অঙ্গদান করে দেহদান করে গেলাম। অনেকেই ভয় পায় যে আজকে দেহদান করে গেলাম, কিন্তু পরেও আমার মৃত্যুর পরে আমার পরিবার যদি দেহদান না করে হয়তো তারা বিপদে পড়বে। বলছে সেরকম কোনো সম্ভাবনা নেই। একদম কি করণীয় বলো, আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে ছবি একটা মারার বিষয় আছে, ওটা পূরণ করে ওনাদের কাছে জমা দিলে ওনারা কম্পিউটারে সমস্তটা এন্ট্রি করে নেবেন এবং ওনারা একটা আই কার্ড দেবেন, একটা রেজিস্ট্রেশন নম্বর সহ একটা আই কার্ড দেবেন। পরিবারের কাছে সেটা থাকবে। মৃত্যুর পরে ওই আই কার্ডটা সহ মেডিকেল কলেজে ইনফরমেশন দিতে হবে। বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে মৃত্যুর সাথে সাথে খবর দিলে 2 ঘন্টার মধ্যে ওরা বডি তুলে নিচ্ছে। হয়তো এখন ক্রাইসিস আছে বলে বা সুবিধা আছে বলে তুলে নিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো থাকবে না। তবে ওদের যে নর্মাল যে রুলস আছে সেই রুলস হচ্ছে যে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই সময়ের মধ্যে মেডিকেল কলেজে বডি এবং কাগজপত্র নিয়ে গেলে ওরা সম্মানের সঙ্গে সেটা গ্রহণ করে নেবে। এটা হচ্ছে প্রসিডিওর। এবং সেই জন্য আমি একটা করেছি ফর্ম ফিল আপ, আমি আরও 10টা নিয়ে এসেছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হতে চান, যারা মনে করেন আগামী দিনের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য, মেডিকেল সায়েন্সকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জীবনের পরে আরও কিছু মানুষের উপকার করার জন্য মরণোত্তর দেহদান করবেন, তাহলে আপনারা আমার কাছ থেকে ফর্ম নিয়ে বাড়িতে আলোচনা করে কথা বলে ফর্ম ফিল আপ করে আমাকে দিতে পারেন। ওনারাও বলেছেন যে যদি কেউ এককভাবে এসে ফর্ম দিয়ে যায় আমরা রেজিস্ট্রি করে সমস্ত কিছু করে তার হাতে কার্ড তুলে দেব। আর আপনারা যদি সংগঠনের পক্ষ থেকে নিয়ে এসে দেন তাহলেও আমরা সমস্ত কিছু করে আপনাদের মাধ্যমেই তাদের কাছে কার্ড পৌঁছে দেব। এটা হলো বিষয়। মানুষ করলে কি হবে, খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল, ওর বাবার খুব ইচ্ছা ছিল ওকে আইন পড়াবে। আমি বলেছিলাম হ্যাঁ আইনজীবী তৈরি করার জন্য ব্যবস্থা করব, সবটাই করব। একটা ভুলের জন্য আজকে ওর জীবনটা প্রায় শেষ হতে বসেছিল। ওর বাবাকে কেউ একজন বলেছিল যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে তুই ল পড়বি। ও ইংলিশ ভালোবাসতো, ফকিরচাঁদ কলেজে ইংলিশ অনার্সে ভর্তি হলো। করোনার সময় একটা ঘটনা, ওকে পরীক্ষা দিতে দিল না ফকিরচাঁদ কলেজে, ইংলিশ অনার্স পড়তে পড়তে ড্রপ হয়ে গেল। কোন দিকে যাবে কি করবে খুব দিশেহারা ছিল। এমন সময় ওর জেঠু স্ট্রোক হয়, যে জেঠু ওদের মানুষ করেছে বা ওদের পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে। সেই জেঠুকে মেসেজ করতে গিয়ে এখানে অরবিন্দবাবুর হাতে পড়ে। ওর জেঠুকে নিয়ে আসতো, ও আসতো, দেখে দেখে সেটাকে ও রপ্ত করতে করতে সেই প্রফেশনটাকেই ভালোবেসে ফেলে। ও মেসেজটা শেখে। তারপরে ও মেসেজের আরও একটা সার্টিফিকেট কোর্স করে। আমি যখন জানতে পারলাম আমি ওকে ডেকে নিয়ে এসে রামকৃষ্ণ মিশনে ভর্তি করে সেখান থেকে ওকে ফিজিওথেরাপির কোর্স করালাম। অর্থাৎ এই মুহূর্তে ও যোগা, মেসেজ এবং ফিজিওথেরাপির পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে ও তৈরি এবং অত্যন্ত ভালো পরিষেবা দেয়। আমাদের সমাজের আগামী দিনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তো আপনাদের কাছে আমার অনুরোধ, প্রায় প্রত্যেকেরই পরিচিত লোকজনদের মেসেজ লাগে, ফিজিওথেরাপি লাগে বা যোগব্যায়ামের শিক্ষক লাগে। সেই বিষয়টা যদি আপনারা সুযোগ পেলে ওর সাথে শেয়ার আপ করেন, অতি অল্প পারিশ্রমিকের বিনিময়ে ওর সেবা কাজ হিসাবে ও অত্যন্ত ধর্মপ্রাণ ছেলে, সংস্কৃতি মনস্ক। এবং ও আমাকে বলে যে দাদা তুমি যা বলবে তাই। আমি ওকে এমন এমন জায়গায় পাঠিয়েছি, সেখানে গিয়ে আমি বলে দিয়েছি যে তুই এইটুকু নিবি। ও সেখানে গিয়ে বলেছে না আপনার যেটুকু দিলে হয় দেবে। তারপরে ও এরকমভাবে ও কাজ করে।
এবং আগামী দিনে আমি তপনদাকে বলেছিলাম বা একেও বলেছিলাম যে এখানে যা জায়গা আছে এখানে সপ্তাহে একদিন ওকে যদি একটা বসার সুযোগ আপনারা দেন, এখানে যোগব্যায়াম, ফিজিওথেরাপি এবং মেসেজ হিসাবে যারা আসবে তাদের শেখানো এবং একেবারে যৎ সামান্য পারিশ্রমিক নিয়ে ও এখানে সেগুলো করিয়ে দেবে। পুরকায় বাড়ি বাগাড়িয়া, বাগাড়িয়া। দাদা তো আমার ব্যাপারে সবই বলে দিলেন। আর আমার যেটু ছোটোবেলা থেকে আমার পড়িয়ে এসছেন, বাবার তেমন সামর্থ্য বলতে কিছু ছিল না, যেটু পড়িয়ে এসছেন তা আমার কতটুকুর সাথে এটাই যে যেটুকে ভবিষ্যতে মানে কোনো সমস্যা যাতে না হয়, যেটু বিবাহিত নয়, সেই জন্য যেটু সেবা যাত্রী সব আমিই করি, আমি আমার দাদা বাবা সবাই মিলেই। একজন মানে ভাইপো, আর ভাইপো বলাটা ভুল, বাবার মতোই মানে আমাদেরকে দেখেছেন, তা সেই হিসেবে মানে আমি আমার কর্তব্য পালন করছি ওখানে। আর এই প্রফেশনটায় আমি অরবিন্দ বাবুর ওখানে আসতাম যেটুকে নিয়ে, তা ওনার কাছে থেকে থাকতে থাকতে আমি শিখেছি, শিখে ভালোবেসেছি। ভালোবাসার পরে রামকৃষ্ণ মিশনে সেখানে দাদা বলার পরে সেখানে এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পরে ভর্তি হলাম। হওয়ার পরে মোটামুটি আপাতত এসছি, চেষ্টা করবো জনগণের যাতে কাজে লাগে। এইরকম অনেক পেশেন্টে দেখেছি যে মানে আর্থিক অবস্থা খুব খারাপ, সেখানে আমি যত কম পারি চেষ্টা করি যে মানে স্বনির্ভর হওয়ার জন্য, যাতে থেরাপিস্টের প্রয়োজন না হয়। কারণ সবার সামর্থ্য হয় না যে থেরাপিস্টকে দিয়ে মানে প্রতি সপ্তাহে হোক আর প্রতিদিন হোক পেশেন্ট করাবে। তো সেই হিসাবে আমি চেষ্টা করি তাদেরকে যেভাবে স্বনির্ভর করে তোলা, এটাই আমার চেষ্টা, সমাজের জন্য কিছু করে দেওয়া।